ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের বিষয়বস্তু দেখতে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ কিন্তু নয়। TOO2 আর TO2 সেন্টেন্সে থাকলে সাধারণত প্রশ্ন তোমাকে করা হয় যে রিমুভ TOO2 আর TO2, কিন্তু এই TOO2 এর কোয়েশ্চেন মানেই দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, ইট মিনস ইন কমপ্লেক্স দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এইটুকু শিখলেই এই ধরনের সেন্টেন্সগুলো শেখাটা কমপ্লিট হয় না। তোমরা একটু বোর্ডের দিকে ভালো করে তাকিয়ে দেখে নাও, আমি অলরেডি 4টে টাইপের কথা উল্লেখ করেছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 অ্যান্ড টাইপ 4। এর বাদেও দুটো একটা এক্সেপশনাল কোয়েশ্চেন আছে। এই 4 ধরনের টাইপ এই TOO2 আর TO2 রিলেটেড কোয়েশ্চেনকে নিয়ে আছে। প্রথমটা তোমরা কেউ কেউ জানো, কিন্তু আরও যে 3টে টাইপ আছে এই নিয়ে আমরা আজকে অ্যাডভান্স লেভেলের আলোচনা করব। ছাত্রছাত্রীদের আজকের ক্লাসটি অত্যন্ত প্রয়োজনীয়। আশা করছি তোমরা খুব মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমরা অনেক ভালো ভালো গ্রামাটিক্যাল রুলস শিখতে পারবে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি। দেখো, TOO2 আর TO2 দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়। বলা হয় মেক ইট কমপ্লেক্স কখনো, অথবা অমিট টু বা রিমুভ টু। এই প্রথম TOO2 আর TO2 একে উঠিয়ে দিলে সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যায়। আবার নেগেটিভ সেন্টেন্সও হয়, একটা নট চলে আসে। এখন প্রথম কথা হলো যে TOO2 এই টু কথাটার মানে কি? এটা তো একটা অ্যাডভার্ব, এই কথাটার তো একটা মানে আছে। এই TOO2 কথাটার মানে হলো ভেরি মাচ, এক্সেসিভ, মোর দ্যান এনাফ, ওভার ইত্যাদি। দেখো, যদি এমন থাকে দ্য ওল্ড ম্যান ইজ টু উইক, টাইপ 1, দ্য ওল্ড ম্যান ইজ টু উইক কথাটির মানে কি? যে ওই বৃদ্ধটি বড্ড দুর্বল। এইটাকে যদি আমরা টুটা উঠিয়ে দিই তার মানে দাঁড়ায় দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক। তাহলে দেখো, অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই টু এর বদলে এই ভেরি কথাটা বসিয়ে দিলেই সমাধান হবে না, কারণ এখানে শুধু TOO2টাই ছিল, পরে টু দিয়ে যে ইনফিনিটিভ ফ্রেজটা, সেই ইনফিনিটিভটা নেই এখানে। ওই জন্য দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক করলে এটা হয়ে গেছে। কিন্তু যদি এমন থাকতো দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, এটি কিন্তু একটি হিডেন নেগেটিভ সেন্টেন্স। এর মানেটা, এর অর্থটা কিন্তু নাবাচক। মানে হলো ওই বৃদ্ধটি এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। এই ক্ষেত্রে এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করি তাহলে কি কি পরিবর্তন করতে হয় আগে এসো সেটা আমরা দেখে নিই। দ্য ওল্ড ম্যান ইজ, প্রথম টু এর বদলে বসাতে হয় সো, সো উইক। মনে রাখতে হবে, যেহেতু আমরা শিখছি টু টু, তাহলে টু এর পরে কি বসে আছে আর টু এর পরে কি বসে আছে, এই দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। টু এর পরে যে অ্যাডজেক্টিভটা বসে আছে ওই পর্যন্ত, ওইখানে গিয়ে প্রথম ক্লজটা শেষ হবে। আর এটাকে যেহেতু আমরা কমপ্লেক্স করছি তাহলে একটা নতুন ক্লজ দরকার। এই ক্লজটা আসবে কোত্থেকে না, এই যে ইনফিনিটিভ ভার্বটা রয়েছে এ কিন্তু এই ক্লজটা ফর্ম করবে, তৈরি করবে। তাহলে সাবজেক্ট কি হবে এই ক্লজের? দ্য ওল্ড ম্যান ইজ সো উইক, এই পর্যন্ত লিখেছি। এইবারে এই টু এর পরিবর্তে লিখছি, দেখো দ্যাট দিয়ে একটা ক্লজ লিখবো। টু এর পরিবর্তে শুধু দ্যাট নয়, দ্যাট দিয়ে একটা ক্লজ লিখবো। দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট, এবারে সাবজেক্ট কি হবে না, দুর্বল কে, উইক কে, ওল্ড ম্যান। হাঁটতে পারে না কে, ওল্ড ম্যান। তাহলে সাবজেক্ট হলো হি, ওল্ড ম্যান ক্যান নট ওয়াক, ক্যান নট ওয়াক। খেয়াল করো কেন ক্যান নট লিখেছি না, প্রেজেন্ট টেন্স ছিল তাই। যদি পাস্ট টেন্স থাকতো দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক,
তাহলে লিখতাম দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। এটি মনে রাখতে হবে, এটি এই টেন্স অনুযায়ী এখানে ক্যান লিখেছি, যদি ওয়াজ থাকতো তাহলে কুড লিখতাম। এইভাবে এই ক্লজটা ফর্ম করতে হয়। এখন প্রশ্ন হলো, সব সময় কি এখানে ভার্বটা ক্যানই হবে? তা কিন্তু নয়। পরের এক্সাম্পলটা দেখলেই সেটা বুঝতে পারবে। হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ। সে এতটাই অহংকারী যে সে ক্ষমা চায় না, ক্ষমা প্রার্থনা করে না। এই সেন্টেন্সটাকে খেয়াল করো, সে এতটাই অহংকারী যে সে ক্ষমা চাইতে পারে না, না ক্ষমা চাই না। এখন প্রথম সেন্টেন্সটাই যা ছিল, সে এতটা দুর্বল যে সে হাঁটতে পারে না, এটা এবিলিটি বোঝাচ্ছে, তার সামর্থ্য বোঝাচ্ছে যে সে সামর্থ্যে কুলোচ্ছে না, এটা পারার ব্যাপার। সে ইচ্ছে করে হাঁটছে না এমন কিন্তু নয়। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো, সে অহংকারী বলে সে ক্ষমা চাই না। সে চাইতে পারে না তা নয়, সে চাইতে জানে না তা নয়, কিন্তু সে ইন্টেনশনালি ইচ্ছে করে ক্ষমা চাই না। এই কারণে এই ক্ষেত্রে তুমি ক্যান দিয়ে বলতে পারো। আরেকটু ভালো হয় যদি তুমি ওটা উইল দিয়ে বলো বা ডাজ দিয়ে বলো। দেখো আমি লিখছি, লিখব হি ইজ সো, তাহলে প্রথম টু এর বদলে সো প্রাউড, এইটি দেখে লিখব। এই যে টু এর বদলে দ্যাট ক্লজ আসবে এখানে। দ্যাট, কে অহংকারী? না সে। আর ক্ষমা চাইবে কে? সেই। দ্যাট হি, তাহলে সাবজেক্ট একই আছে, হি ক্যান নট অ্যাপোলোজাইজ, অথবা আমি বলছি ডাজ নট অ্যাপোলোজাইজ। এখানে তুমি ডাজ নট বলতে পারো, আরেকটা বলতে পারো উইল নট, সে ক্ষমা চাইবে না। সে এতটাই অহংকারী, সে ক্ষমা চাই না, প্রেজেন্ট টেন্সও হতে পারে, বা সে এতটাই অহংকারী যে সে ক্ষমা চাইবে না। এইভাবে প্রথমে আমরা শিখলাম যে টেন্স অনুযায়ী সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয়। আরেকটা জিনিস শিখলাম যে টু এর বদলে টু ওয়াক, এই যে ইনফিনিটিভটাকে ভাঙলে ক্যান নট বা কুড নট, আর যদি সেটা ইচ্ছে করে ইন্টেনশনালি করা বা না করা বোঝায়, সেই ক্ষেত্রে ডাজ বা উইল তুমি ব্যবহার করতে পারো। এই ধরনের আরও বেশ কিছু এক্সাম্পল দেওয়া যায়। আমি তার মধ্যে একটা বলছি, দেখো, ইউ আর টু টিমিড টু সাবমিট ইওর হোমওয়ার্ক। তুমি এতটাই ভয় পাচ্ছ যে তুমি তোমার হোমওয়ার্ক সাবমিট করবে না বা করো না। এখানেও তাই, ইউ আর সো টিমিড দ্যাট ইউ ডু নট সাবমিট ইওর হোমওয়ার্ক অর ইউ উইল নট সাবমিট ইওর হোমওয়ার্ক। তাহলে কি ক্যান দিয়ে বলা যাবে না? যাবে, ক্যান দিয়েও বলা যাবে, কিন্তু উইল বা ডাজ বললে একটু বেশি ভালো হতো। তুমি বলতে পারো ইউ আর সো টিমিড দ্যাট ইউ ক্যান নট সাবমিট ইওর হোমওয়ার্ক। কিন্তু আমি যেটা প্রথমেই বললাম যে এটা ইচ্ছে করে জমা দেওয়া বোঝাচ্ছে, জমা দিতে পারা বা না পারা বোঝাচ্ছে, এখানে সামর্থ্যের ব্যাপার নয়। সেই জন্য এখানে ডাজ বা উইল বলতে পারো। এইবার দেখো টাইপ 2 এসো। এতক্ষণ আমরা যে দুটো সেন্টেন্সকে কনভার্ট করলাম, এখানে দুটোতেই সাবজেক্টের জায়গায় ছিল কোনো পার্সন ছিল। খেয়াল করো, দুটোতেই সাবজেক্টের জায়গায় ছিল কোনো না কোনো পার্সন। ওই জন্য আমি সেকেন্ড যে ক্লজটা নিয়েছি ওখানেও সেই পার্সনটাই সাবজেক্টের জায়গায় এসেছে। কিন্তু যদি এমন হয় যে সাবজেক্টের জায়গায় যেটা আছে সেটা কোনো ব্যক্তি নয়, তখন কি করব? দেখো, তখন যেটা করব, দ্য কোয়েশ্চেন ইজ সো ডিফিকাল্ট। এই পর্যন্ত তুমি বুঝতেই পারছো। দেখো, দ্য কোয়েশ্চেন ইজ সো ডিফিকাল্ট। এইবারে টু এর জায়গায় দ্যাট ক্লজ আসবে। দ্যাট কোয়েশ্চেনটা এতটাই কঠিন যে কে আনসার করতে পারে না। দেখো, টু এর পরে, বারবার বলছি, টু এর পরে কি আছে আর টু এর পরে কি আছে।
টু এর পরে ডিফিকাল্ট, ডিফিকাল্ট কোনটা কোয়েশ্চেনটা, আনসার দেবে কে, আমি বা স্টুডেন্টস, তাহলে আমি ধরে নিচ্ছি, তাহলে দ্য কোয়েশ্চেন ইজ সো ডিফিকাল্ট দ্যাট, তাহলে আনসার দেবে কে, এইটা ভেবে নিয়ে বুঝে নিয়ে তোমাকে সাবজেক্ট বসাতে হবে। স্টুডেন্টস বা আই বা উই, আই ক্যান নট, কেন ক্যান নট, আমি পারছি না, এটা প্রেজেন্ট টেন্স ছিল জন্য ক্যান নট আনসার ইট, মনে করে ইট বসাতে হবে কিন্তু এখানে, কারণ কিসের উত্তর দেওয়া, এই প্রশ্নটার, এইটা এখানে অবজেক্ট হিসাবে ইট লিখতে হবে। দ্য কোয়েশ্চেন ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান নট আনসার ইট। এর আরেকটি উপায় আছে, তুমি যদি এখানে সাবজেক্ট বুঝতে অসুবিধা হয়, দেখো সাবজেক্টের জায়গায় যদি কোনো পার্সন না থাকে তখন দুটো উপায়, সাবজেক্টের জায়গায় দ্বিতীয় ক্লজে কোনো ব্যক্তি চলে আসবে, অথবা এই অংশটা আমরা প্যাসিভ ভয়েসও করতে পারি। তখন কি করব না, দ্য কোয়েশ্চেন ইজ সো ডিফিকাল্ট দ্যাট ইট ক্যান নট বি আনসার্ড, আমি একেই যদি সাবজেক্টে নিই, তার মানে এ দেখো এ অবজেক্ট আছে, এখানে এই ক্লজটাতে অবজেক্ট আছে, এ সাবজেক্ট হয়ে যাবে, তার মানে তো প্যাসিভ ভয়েস হবে। এই ক্লজটাতে আই ক্যান নট আনসার ইট, এখানে ইট আছে অবজেক্ট, একে যদি আমি সাবজেক্ট করে দিই তাহলে মানে তো এটা ভয়েস চেঞ্জ হয়ে গেল, তখন সেভাবে করতে হবে। তাহলে সাবজেক্টের জায়গায় যদি ব্যক্তি না থাকে, পার্সন না থাকে, তাহলে হয় সাবজেক্টের জায়গায় দ্বিতীয় ক্লজটাই কোনো পার্সন আসবে, অথবা প্যাসিভ ভয়েসে লিখতে হবে। তখন লিখবো দ্য কোয়েশ্চেন ইজ সো ডিফিকাল্ট দ্যাট ইট ক্যান নট বি আনসার্ড। আশা করি বুঝতে পারছো আমার কথাটা, আমি এটা যদিও লিখলাম না, ইট ক্যান নট বি আনসার্ড। পরের কোয়েশ্চেন দেখো, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, খবরটা এতটাই ভালো যে এটা সত্যি হতে পারে না। আবার লিখি দ্য নিউজ ইজ সো, প্রথম টু এর বদলে সো, গুড, এই টু এর বদলে দ্যাট ক্লজ, দ্যাট, টি ডবল টু এর পরে আছে গুড, ভালো, কোনটা ভালো, খবরটা ভালো, বি ট্রু, সত্যি হওয়া, কোনটা সত্যি হওয়া, খবরটা সত্যি হওয়া। তাহলে দুটো ক্ষেত্রেই এই দুটো কথাই কিন্তু প্রথম সাবজেক্টটাকেই বোঝাচ্ছে, ওই জন্য এখানে সাবজেক্ট চেঞ্জ করার কোনো প্রয়োজন হচ্ছে না। যদিও সাবজেক্টের জায়গায় ব্যক্তি নেই, পার্সন নেই, তাও কিন্তু এখানে অসুবিধা হচ্ছে না। প্রথমটাই অসুবিধা হচ্ছিল কেন, কেন না ডিফিকাল্ট কোনটা, কোয়েশ্চেন, আনসার কে দেবে, আমি বা ছাত্ররা। দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। একটু দেখতে অসুবিধা হলেও তুমি শুনে নাও, নিজে তুমি খাতায় সঠিকটা লিখে নাও, ইট ক্যান নট বি ট্রু। এই রকম কখনো কখনো আরও অনেক এক্সাম্পল পাওয়া যাবে একই ধরনের, যেমন আমি আরও বলছি শোনো, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লানেশন, দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট, সিম্পল কোনটা না পোয়েম, এক্সপ্লানেশন চাই কার, কবিতাটার না আমাদের রিডার্স বা উই, এইভাবে বলা যায় দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট উই ডু নট নিড অ্যান এক্সপ্লানেশন। টাইপ 3তে এসো, মাই হার্ট ইজ টু ফুল ফর ওয়ার্ডস। কোয়েশ্চেনটা দেখে কিছু বুঝতে পারছো কিনা দেখো, এখানে টি ডবল ও টু আছে কিন্তু টি ও টুটা নেই, তার বদলে ফর আছে একটা, তাহলে একে কিভাবে কমপ্লেক্স করব, মানে টুটাকে কিভাবে উঠিয়ে দেবো। এতক্ষণ ধরে তোমরা যে দুটো টাইপ শিখলে, আশা করছি বুঝতে কোনো অসুবিধে হয়নি। কোনো অসুবিধে হলে তোমরা কমেন্ট করে বলবে, আমি আরেকটু ক্ল্যারিফাই করে দেব যদি প্রয়োজন হয় তোমাদের। টাইপ 3 দেখো, তাহলে বলছি টি ডবল ও টু আর টি ও টু যদি দুটো একসঙ্গে না থাকে, জানো তোমরা কেউ কিভাবে এটা সলভ করতে হয়? যদি জেনে থাকো তোমরা কমেন্টে লিখে দেখাও আমাকে, আমি বুঝিয়ে দেওয়ার আগেই
তোমরা ভিডিওটা পজ করে একটু কমেন্টে লেখো, আমি দেখতে চাই তোমরা কতজন জানো যে এটাকে কিভাবে সলভ করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। এবার দেখো, মাই হার্ট ইজ টু ফুল ফর ওয়ার্ডস, মানেটা কি না, আমার অন্তর, আমার হৃদয় এতটাই পরিপূর্ণ, এতটাই স্যাটিসফাইড, আমি এতটাই সন্তুষ্ট, ওভারওয়েলমড, যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখো আমি একটা ভার্ব বলছি, ভাষায় প্রকাশ করতে পারছি না। তাহলে একটু আগে যা বলেছি আবার একবার রিপিট করি, TOO আর TO2 একসাথে থাকলে একটা নট বেরিয়ে আসে, ওর মধ্যে একটা নট হিডেন আছে, লুকিয়ে রয়েছে, যেটাকে টু সরিয়ে দিলেই নটটা লিখতে হবে। তাহলে আমার অন্তর, আমার হৃদয় এতটাই পরিপূর্ণ যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তাহলে এখানে একটা আমি ভার্ব বলছি বাংলায়, দেখো প্রকাশ করা, এক্সপ্রেস, এইটাই হয়ে থাকে। যখন নেই, টু দিয়ে ইনফিনিটিভটা নেই, তার মানে হলো আছে ওখানে, এখানে একটা টু এক্সপ্রেস, এই যে ইনফিনিটিভটা ওটা অমিট করা আছে, ওটা হিডেন, ওটা লুকিয়ে আছে, ওটা অ্যাবসেন্ট, ওইটা তোমাকে বুঝে নিতে হবে। নিলে এবার দেখো তুমি পারবে। মাই হার্ট ইজ, এর বদলে লিখবো সো, সো ফুল দ্যাট, এবার দ্যাট দিয়ে ক্লজটা লিখবো। তা আমাকে এই ফর ওয়ার্ডসটাকে বেশি গুরুত্ব না দিয়ে এই যে ইনফিনিটিভটাকে এখানে ক্লজ তৈরি করার জন্য নিয়ে চলে আসবো। দেখো দ্যাট ফুল, আবার বলছি, এবার দেখো, তো যখনই সাবজেক্ট বুঝতে অসুবিধা হবে তখনই সেই বেসিকে চলে যাব। এইমাত্র যেটা বললাম যে TOO এর পরে কি আছে আর টু এর পরে কি আছে, ফুল পরিপূর্ণ, কোনটা, হৃদয়, আমার অন্তর। এক্সপ্রেস প্রকাশ করবে কে, আমি, আমার মনের ভাষাটা আমি প্রকাশ করব। তাহলে সাবজেক্ট এখানে কি এসে গেল, এক্সপ্রেস ভার্বটা সাবজেক্ট কি না আমি, দ্যাট আই ক্যান নট এক্সপ্রেস, আমি প্রকাশ করতে পারছি না। কি প্রকাশ করতে পারছি না, এই ভার্বগুলো সাধারণত একটা করে অবজেক্ট হয়। আই ক্যান নট এক্সপ্রেস মাই ফিলিংস, আই ক্যান নট এক্সপ্রেস মাই হার্ট, আমার অন্তরের কথাটা প্রকাশ করতে পারছি না। তাহলে মাই হার্ট যদি ধরি, একবার লেখা আছে মানে এখানে ইট লিখে দেবো। অথবা এমনও বলতে পারতাম, আই ক্যান নট এক্সপ্রেস মাই ফিলিংস। নেক্সট, দিস শার্ট ইজ টু স্মল ফর ইউ, এই শার্টটা তোমার জন্য বড্ড ছোট। তোমার জন্য ছোট মানে তোমার কি কাজের জন্য ছোট না, এর মধ্যে একটা লুকানো ভার্ব আছে। বলো তোমরা কজন বুঝতে পারছো এই ভার্বটা কি? যদি বুঝতে পেরে থাকো আমি বলার আগে তোমরা কমেন্টে লিখে ফেলো, আমি দেখতে চাই যে তোমরা কতজন মন দিয়ে শুনছো, খুব সিরিয়াসলি নিচ্ছ এই ক্লাসগুলোকে। কারণ এখানে আমি এমন কিছু জিনিস আলোচনা করছি অ্যাডভান্স লেভেলের, যে সবগুলো তুমি এক জায়গায় গ্রামার বইতে বা কোয়েশ্চেন ব্যাংকে হয়তো পাবে না এই ধরনের এক্সাম্পল। আর এগুলো তোমার ফিউচার স্টাডিজে পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এগুলো কিন্তু জানা খুব প্রয়োজন। দেখো যারা পাচ্ছ ভাবটা লিখে ফেলো, এই শার্টটা কিসের জন্য না, টু উয়ার, পরার জন্য, টু উয়ার। এবার দেখো, এবার তুমি পারবে। দিস শার্ট ইজ সো স্মল দ্যাট ক্লজ, দ্যাট মানে এবার ইনফিনিটিভের জায়গাটায় নিয়ে আসবো। স্মল কোনটা না শার্ট, পরবে কে না তুমি, ইউ বলে দেওয়া আছে, দেখো ইউ আছে। তাহলে দ্যাট ইউ ক্যান নট উইয়ার, অবজেক্ট বলেছি বারবার, উইয়ার ইট, পরবে, কি পরবে, এই ভার্বগুলোর অবজেক্ট হয় কিন্তু ইট, মানে দিস শার্ট আর কি, ইট। এই যে তিনটে টাইপ শিখলাম, 4 নম্বর টাইপে যাওয়ার আগে একটা কথা বলি শোনো, এইগুলোকে আর এক ধরনের সেন্টেন্স লেখা যায়। আমি একটা লিখে দেখাচ্ছি। মনে করো
এই মাত্র যেটা লিখলাম এইটাকে, এই যে দ্বিতীয় ক্লজটা লিখছি এখানে করা যায় কি, দিস শার্ট ইজ সো স্মল দ্যাট ইট ইজ ইম্পসিবল ফর ইউ টু ওয়্যার। তাহলে আমাকে তো টুটা রিমুভ করতে বলেছে, টিও টুটা তো রিমুভ করতে বলেনি, আমি শুধুমাত্র টুটাকেও রিমুভ করতে পারি। এখানে যেমন টিও টু দিয়ে ইনফিনিটিভটাকেও রিমুভ করে আমি নতুন ক্লজ তৈরি করছি, আমি কিন্তু এইটাকে রিমুভ নাও করতে পারি। এই একটা নতুন ধরনের অ্যান্সার তোমাকে আমি শেখাচ্ছি, যদিও এটার চলন কম, প্রচলন বড্ড কম। তুমি যেগুলো চলছে, যেগুলো চলে বেশি প্রচলিত সেগুলো ইউজ করবে, কিন্তু তুমি এটা শিখে রাখো, এভাবেও করা যায়। The old man is so weak that he cannot walk. The old man is so weak that it is impossible for him to walk. এটাকে দেখো এইভাবে লিখতে পারি, that it is impossible for him to walk. এখানে যে ইটটা লিখলাম এটা কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট, প্রিপারেটরি ইট। এই ইটটা ঠিক যেমন ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকে না, দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য পন্ড, পুকুরে অনেক মাছ আছে, এখানে দেয়ারটার কোনো মানে নেই, দেয়ার আর মিলে আছে বোঝাচ্ছে। ঠিক সেই রকমই এই ইট, ইন্ট্রোডাক্টরি প্রিপারেটরি ইট, ইট ইজ ইম্পসিবল ফর হিম টু ওয়াক, সে এতই দুর্বল যে তার পক্ষে হাঁটা অসম্ভব। এইভাবে এই সেন্টেন্সগুলো কিন্তু এই ইট ইজ দিয়েও করা যায়। তোমরা যারা এই নতুন ধরনের এই সুন্দর সুন্দর সেন্টেন্স শিখতে চাইছো বা শিখছো, যদি তুমি চেষ্টা করো, তুমি এই সব সেন্টেন্সগুলোকে এই ইট ইজ বা ইট ওয়াজ দিয়ে লিখে কমেন্ট বক্সে দেবে, আমি একটু দেখবো তোমরা কতজন পারছো। তাহলে এটাকেও করা যায়, দিস শার্ট ইজ সো স্মল দ্যাট ইট ইজ ইম্পসিবল ফর ইউ টু ওয়্যার, এইভাবে করা যায়। তাহলে এতক্ষণ ধরে যা শিখলে যে T22 আর TO2 একে উঠিয়ে দিলে একটা নট এসে বসে যায়। সাধারণত এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো সবগুলোতেই দেখো একটা করে নট রয়েছে। ইম্পসিবল মানেও এর মধ্যে একটা নট ঢুকে আছে, ডাজ নট বলেছি, কখনো ক্যান নট, এখানেও ক্যান নট, এখানেও তাই, এখানেও তাই। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সব সময় একটা নট এসে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি তোমাকে উল্টোটা করতে দেয়, এই রকম কমপ্লেক্স দিয়েছে, দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু, তুমি তো করে দেবে যেহেতু নট দেখতে পেয়েছো, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। তাহলে যদি টাইপ 4 বলছি এবার, খুব ইন্টারেস্টিং, দ্য কোয়েশ্চেন ইজ সো ইজি দ্যাট, এতক্ষণ সব নেগেটিভ কথা বলছিলাম, এত কঠিন যে পারছে না, এত দুর্বল হাঁটতে পারছে না, সব না না দিয়ে এবার যদি হ্যাঁ হ্যাঁ দিই, একটু পজিটিভ হও, দেখো কি হয়। কোয়েশ্চেনটা এতটাই সহজ যে সবাই করতে পারে, আনসার দিতে পারে, এখানে কিন্তু না বলা হয়নি। তাহলে নেগেটিভ অ্যাটিটিউড ছেড়ে দিয়েছি এখানে এসে। দ্য কোয়েশ্চেন ইজ সো ইজি দ্যাট এভরিওয়ান ক্যান আনসার ইট। যারা তোমরা অনেকেই নিশ্চয়ই খুব ফুটিয়ে গ্রামার শেখো, আমি সেই ধরনের ক্লাসগুলোই নিয়ে থাকি যাতে তোমরা অ্যাডভান্স লেভেলে, ছোটোর থেকে একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে সব রকম ফুটিয়ে গ্রামার শিখতে পারো। তোমরা অন্যান্য ভিডিওগুলোও দেখবে। এখানে দেখো, যদি এখানে পজিটিভ সেন্স থাকে, অ্যাফার্মেটিভ, তাহলেও কি T22 TO2 আসবে? একে যদি আমি সিম্পল করি, অথবা ইউজ টু, যারা জানো তারা আমাকে লিখে দেখাও। ভিডিওটা এখানে পজ করো, করে কমেন্ট বক্সে লেখো, আমি দেখতে চাই তোমরা কতজন ভালোভাবে গ্রামার শিখছো বা ইংরাজি শেখো। এসো দেখি কি করা যাবে। তাহলে T22 এর পরে 2 দিলেই নট এসে যাবে। সেই নটটাকে তাহলে নিউট্রাল করার জন্য আমাকে আরেকটা নট নিয়ে আসতে হবে। জটিল লাগছে তো? আচ্ছা, এই প্রসঙ্গটা থাক, আগে আরো সহজে কিভাবে করা যায় সেটা বলি। দেখো,
দ্য কোয়েশ্চেন ইজ, তখন আর TOO লিখবো না। দেখো এই দুটো লিখবো না, হয় TOO আর TO2 কম্বিনেশন নেগেটিভ, হয় TO2 দেবো না, TOO দেবো না, অথবা TO2 দেবো না। এখানে করব কি, দ্য কোয়েশ্চেন ইজ, টু ইজি লিখলেই সমস্যা, ইজি এনাফ, ইজি এনাফ যথেষ্ট সহজ, ইজি এনাফ টু আনসার, অথবা ফর এভরিওয়ান টু আনসার। দ্য কোয়েশ্চেন ইজ ইজি এনাফ, এখানে তুমি ফর এভরিওয়ান কথাটা বলতেও পারো, নাও বলতে পারো, এভরিওয়ান টু আনসার। ইটটা কোথায় গেল না, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স হয়েছে, দ্বিতীয় ক্লজটা নেই তো আর, এখানে একটাই ক্লজ, তাহলে ইট মানেই তো দ্য কোয়েশ্চেন, এখানে তো একবার বলা হয়েছে সাবজেক্টের জায়গায়, তাকে আবার অবজেক্টের জায়গায় কেন বলবো? দ্য কোয়েশ্চেন ইজ ইজি এনাফ টু অ্যান্সার, বা দ্য কোয়েশ্চেন ইজ ইজি এনাফ ফর এভরিওয়ান টু অ্যান্সার। এই রকম কোয়েশ্চেন, এই পার্টটা যেটা বললাম এটা একটু ব্যতিক্রমী, কিন্তু আমি আরো একটা দুটো এক্সাম্পল দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমি এই টাইপ 3 এর জায়গাটা একটুখানি ইরেজ করে দিলাম। আমি এখানে দুটো এক্সাম্পল লিখছি, দেখো 1 লিখেছিলাম, তাহলে এখানে টাইপ 4 এর 2, এখানে একটা এক্সাম্পল লিখছি, দেখো পৃথা ওয়ার্ক টু হার্ড টু পাস। একটু গ্যাপ রেখেছি কেন বলছি পরে। মানে হলো পৃথা ওয়ার্ড TOO আছে, TO2 আছে, মানে সেন্টেন্সটা নেগেটিভ, মানে দ্বিতীয় অংশটাই নট থাকবে, নট পাস, ক্যান নট পাস, দ্বিতীয় অংশটাই তাহলে ক্যান নট পাস। পৃথা এত পরিশ্রম করেছিল যে সে পাস করতে পারলো না, কিভাবে সম্ভব? পরিশ্রম করলে তো পাস করবে। তাহলে এখানে যেহেতু TOO একটা দেওয়া আছে, এখানে একটা নট 2 আছে, তার মানে একটা নট অলরেডি এসে যাচ্ছে, যেটা সেন্টেন্সের অর্থটার সাথে মানানসই হচ্ছে না, ওই জন্য এখানে একটা নট দেওয়া থাকে। এবার দেখো, দ্য পৃথা ওয়ার্ক টু হার্ড নট টু পাস, পৃথা এতটাই পরিশ্রম করেছিল, শুনে তোমার এই জায়গাটা দেখে মনে হচ্ছে নট টু পাস, পাস না করার জন্য পরিশ্রম করেছিল। আসলে এটা শুনতে সত্যি আমারও অকওয়ার্ড লাগে, যদিও গ্রামাটিক্যালি একেবারেই কারেক্ট, ঠিক এই ধরনের সেন্টেন্সগুলো আমার অতটা পছন্দেরও নয়, তবু গ্রামার যখন শিখতে তো হবে। এখানে দেখো পৃথা ওয়ার্কড TOO এর বদলে so hard that she can pass। আচ্ছা, নটটা তাহলে কোথায় গেল না, নটটা কোথায় গেছে একটু খেয়াল করো, নটটা কোথায় গেল? নট ক্যানের পরে এখানে একটা নট ছিল অলরেডি, আর এইখানে ভাঙলে TOO আর TO2 কে ভাঙলে তো আরেকটা নট আসে, she cannot not pass, পৃথা works so hard that she cannot not pass, মানে it is impossible for her not to pass। এই জায়গাটা একটু অড লাগলেও একটুখানি বুঝে নাও, দেখো এমন কিছু কঠিনও নয়। এই দুটো নট যেমন তোমরা অঙ্কে শেখো মাইনাসে মাইনাসে প্লাস, দুটো নিউট্রাল হয়ে যাচ্ছে দুটো নট মিলে, ওই জন্য আমি প্রথমে দুটো নটকে লিখিনি, আমি লিখেছিলাম যে ওয়ার্ক দ্যাট সি ক্যান পাস, আমি এই দুটোকে বাদ দিয়ে দিয়েছিলাম। আরেকটা তাহলে কি করা যাবে, পৃথা ওয়ার্ক সো হার্ড দ্যাট ইট ইজ ইম্পসিবল, সেই যে আগে লিখেছিলাম ইট ইজ ইম্পসিবল ফর হার নট টু পাস, এই অংশটার বদলে লিখব ইট ইজ ইম্পসিবল ফর হার নট টু পাস।
এর মধ্যে একটা নট ঢুকে গেছে আর এই একটা নট লিখেছি, দুটো মিলে নিউট্রাল হয়েছে। তাহলে এই যে এক্সাম্পলটা, সেটাকে এই ধরনের এক্সাম্পলকেও তোমরা সহজেই পেরে যাবে। আরেকটা এক্সাম্পল তোমরা দেখো, আমি আবার একটা বুঝিয়ে দিই। দে রান টু ফাস্ট নট টু ক্যাচ দ্য ট্রেন। তারা এত জোরে জোরে দৌড়াচ্ছে ট্রেনটা কি না ধরার জন্য? এর আনসার কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে দেখাবে। শুনতে অড লাগছে, কিন্তু এই নটটা আসলে নিউট্রাল হয়ে যাবে। এটা তোমরা আমাকে করে দেখাবে কি এর আনসার হবে। ফাইনালি আর একটা এক্সাম্পল দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। ঠিক এখানে যেরকম বলেছিলাম, এখানে তুমি আরেকটা এক্সাম্পল নাও। হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান ইভেন রান। সবসময় না দিয়ে বলছিলাম, আর এইখানটা নেগেটিভ নয়। এই জায়গাটার বিশেষত্ব, টাইপ 4 এর বিশেষত্ব হলো নেগেটিভ নয়। হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান ইভেন রান। সে এতটাই শক্তিশালী যে, আমি এখানে আনসারটা মুছে এই জায়গায় কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি। এটাও তোমরা আমাকে করে দেখাবে। সরি, 2 তো হয়েছিল এখানে, আগে 4। হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান ইভেন রান। ইভেনটা থাকলেও হয়, না থাকলেও হয়। প্রথমে বলেছিলাম ওল্ড ম্যান এত দুর্বল যে হাঁটতে পারে না, এখন বলছি সে এতটাই শক্তিশালী যে সে দৌড়তেও পারে, সে এমনকি দৌড়তে পারে। কি করতে হবে? এটাকে যদি সিম্পল করতে বলি, আমি TOO ইউজ করতেই হবে এমন কিন্তু বলছি না, TOO ইউজ করা যাবে। TOO ইউজ করলে এই একটা নট নিয়ে এসে তোমাকে এখানে ব্যালেন্স করে দিতে হবে, নিউট্রাল করতে হবে। আর যদি TOO না ইউজ করে তুমি সিম্পল করো, তখন কি করতে হবে আমি এটার বেলায় বলেছি, এনাফ কথাটা ইউজ করতে হবে। এই দুটো তোমাদের ক্লাস ওয়ার্ক দিলাম, তোমরা আমাকে লিখে দেখাবে। আর এইভাবে পুরোটাই আমি যা লিখে দিয়েছি, আশা করছি তোমরা খাতায় লিখে ভালো করে পড়বে। এরপরে এই ধরনের কোনো সমস্যা তোমাদের আর থাকবে না, তোমরা বরং অন্যদের শেখাতে পারবে। আমি পরে আবার অন্যান্য খুব সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসব। তোমরা বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবে, ফেসবুকের বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যাতে আরও অনেকে এগুলো দেখে উপকৃত হয়। আর তাহলে আমারও উৎসাহ বাড়বে তোমাদের জন্য এরকম এই ধরনের আরও অনেক ভিডিও তৈরি করে দেওয়ার, আরও ক্লাস নেওয়ার। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, যাতে আমি বুঝতে পারি তোমরা কতজন দেখছো, না হলে আমি বা উৎসাহ পাবো থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।